Hello friends, I am Harun and it's your YouTube channel Harun Biozone. Today in this video, I will discuss the muscle types and movement from the chapter Locomotion and Movement of class 11. So, don't be late, let's start. এখানে আমরা লোকোমোশন এবং মুভমেন্ট যে চ্যাপ্টার রয়েছে ক্লাস 11 সেই 11 এর সাথে আজকে মাসল টাইপস এন্ড মাসল মুভমেন্ট এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেটা তোমাদের ncert বেসড এবং NEET এর জন্য একান্ত দরকার। তো ফার্স্ট দেখো বলছে মুভমেন্ট ইজ ওয়ান অফ দ্য সিগনিফিক্যান্ট ফিচার অফ লিভিং বিংস। তাহলে একটা জীব যখন জীবিত হচ্ছে বা একটা জীব যখন একটা জিনিস যখন একটা জীব হচ্ছে, জীব বলতে যার মধ্যে প্রাণ রয়েছে, তার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি হচ্ছে লোকোমোশন আর মুভমেন্ট, অর্থাৎ নড়াচড়া করা। Animals and plants exhibit a wide range of movement, কিন্তু সবার মুভমেন্ট গুলো একরকম হয় না। প্ল্যান্ট এবং অ্যানিমালের ক্ষেত্রে এই মুভমেন্টটার ডিফারেন্স রয়েছে। Streaming of protoplasm in the unicellular organism like amoeba is a simple form of movement. আমিবার ক্ষেত্রে কি হয় যে আমিবার ক্ষেত্রে এর ভিতরে যে সাইটোপ্লাজম রয়েছে, এই সাইটোপ্লাজমটার মুভমেন্ট হওয়ার জন্য কি হয়, তোমার এই যে সিউডোপোডিয়া ফর্মেশন হয়। ধরুন এখানে সিউডোপোডিয়া ফর্মেশন করবে, তো ওর সাইটোপ্লাজম গুলো কি করছে, ও সামনের দিকে মুভ করার ফলে এই সমস্ত সিউডোপোডিয়া বা ছত্রপদ তৈরি করছে, যার ফলে তোমার হচ্ছে কি সে মুভমেন্ট করতে পারছে। এটা সব সিম্পল ফর্ম। মুভমেন্ট অফ সিলিয়া কারা করছে, প্যারামেসিয়াম চারিদিকে কি থাকছে, সিলিয়া থাকছে, সিলিয়ার মুভমেন্টের মাধ্যমে মুভমেন্ট করতে পারবে। ফ্লাজেল্লা, যেমন তোমার এখানে ইউগ্লিনার ক্ষেত্রে দেখো এই যে ফ্লাজেল্লা, এই ফ্লাজেল্লার মাধ্যমে সে মুভমেন্ট করে। টেন্টেকলস কার ক্ষেত্রে, হাইড্রা ক্ষেত্রে, যেগুলো টেন্টেকলস, এই টেন্টেকলস এর মাধ্যমে হাইড্রা কিভাবে মুভ করছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কি tentacles are shown by many organisms. Human being can move limbs, jaw, eyelids, tongues, etc. মানুষরা কি করছে, তাদের মুভ করছে কার সাহায্যে, এক হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ লিম্বস এর মাধ্যমে, লিম্বস মুভমেন্ট করছে। জ অর্থাৎ আমরা কথা বলছি তখন আমাদের চোয়ালটা নড়াচড়া করছে। আইলিডস অর্থাৎ চোখের পাতা আমাদের নড়াচড়া করছে। টাং জিহ্বা নড়ছে, এগুলো সবই হচ্ছে মুভমেন্ট। মুভমেন্ট মানে হচ্ছে কি একটা জায়গায় স্থির থেকে দেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন। Some of the movement result in a change of place or location. কোন সময় এই মুভমেন্টটা কি করছে, তার অবস্থানের পরিবর্তন করছে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, তখনই সেটাকে আমরা বলছি লোকেশন, অর্থাৎ যেটা আমরা গমন বলি। মুভমেন্ট মানে হচ্ছে চলনকে এক জায়গায় স্থির থেকে যখন জীব তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তখন থেকে আমরা বলছি কি মুভমেন্ট। আর মুভমেন্টের মাধ্যমে কিছু জীব যখন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে তখন সেটাকে আমরা বলি গমন বা লোকোমোশন। ওয়াকিং হাঁটাহাঁটি করা, রানিং দৌড়াদৌড়ি করা, ক্লাইম্বিং মানে পাহাড়ের কোন উপর জায়গায় ওঠা, ফ্লাইং মানে উড়া, সুইমিং ও সাঁতার কাটা আর অল সাম ফর্মস অফ লোকোমোটরি মুভমেন্ট। তাহলে কি এই যে হাঁটা চলা করা, দৌড়াদৌড়ি করা বা কোনো জায়গায় ওঠা বা ফ্লাইং বা উড়ে যাওয়া বা হচ্ছে তোমার হচ্ছে সাঁতার কাটা, সবই হচ্ছে কি স্থান পরিবর্তন করে, অর্থাৎ এগুলো সবই হচ্ছে কি লোকোমোটরি মুভমেন্ট। এবার লোকোমোটরি স্ট্রাকচার নিড টু নট টু বি ডিফারেন্ট ফ্রম দোজ এফেক্টিং আদার টাইপস অফ মুভমেন্ট। বলছে কি লোকোমোটরি স্ট্রাকচার নিড নট বি ডিফারেন্ট ফ্রম দোজ এফেক্টিং আদার টাইপ অফ মুভমেন্ট। তাহলে এই যে লোকোমোশন অর্থাৎ স্থান পরিবর্তন করার যে অঙ্গগুলো দরকার হচ্ছে, সে অঙ্গগুলো কিন্তু মুভমেন্টের জন্য যে অঙ্গগুলো ছিল তার থেকে আলাদা কিছু না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলছে ইন প্যারামেসিয়াম সিলিয়া হেল্পস ইন দ্য মুভমেন্ট অফ ফুড থ্রু সাইটোফ্যারিংস অ্যান্ড ইন লোকোমোশন অ্যাজ ওয়েল। তার কি বলছে, সিলিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, সিলিয়ার যে খাদ্য সংগ্রহকারী অংশ থাকে তাকে সাইটোফ্যারিংস বলা হয়, এবং এই খাদ্য সংগ্রহকারী অংশে খাদ্য নেওয়ার জন্যই তারা কি করছে, সিলিয়ার সাহায্যে মুভমেন্ট করছে। তারা সিলিয়ার সাহায্যে মুভমেন্ট করছিল, আবার সিলিয়ার সাহায্যে সে করলো লোকোমোশন করছে।
Hydra can use its tentacle for capturing its prey and also use them for locomotion. তাহলে হাইড্রা কি করছে দেখো, এই যে কোষিকাগুলো, এগুলো সঞ্চালনের মাধ্যমে সে মুভমেন্ট দেখাচ্ছিল। আবার এই কোষিকা দিয়ে সে কি করছে, তোমার এক জায়গা থেকে আরেক স্থান পরিবর্তন করছে। বলে আলাদা কোনো অর্গানের দরকার পড়ে না, মুভমেন্ট বা লোকোমোশনের জন্য আলাদা অর্গানের দরকার পড়ে না, ওই একই অর্গানের মাধ্যমে তার মুভমেন্টও করছে, লোকোমোশন করছে। We use leaves for changes in body posture and locomotion as well. আমরা আমাদের ক্ষেত্রে দেখো, এটা আমাদের হাত পা রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এগুলোর মাধ্যমে আমরা মুভমেন্ট করছি। আবার এই হাত পা দিয়ে আবার আমরা কি করছি, এক জায়গা থেকে আরেক স্থান পরিবর্তন করতে পারছি। The above observation suggests that movement and locomotion cannot be studied separately. তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে মুভমেন্ট এবং লোকোমোশন এদেরকে আলাদাভাবে শেখার প্রয়োজন নেই। মুভমেন্ট হলেই কিছু প্রাণী তোমার লোকোমোশন দেখাবে, আর লোকোমোশনের জন্য যে অর্গান বা অঙ্গ প্রত্যঙ্গ দরকার সেগুলো মুভমেন্টের জন্য দরকার, তাই তা একে অপরের উপর নির্ভরশীল। The two many linked by stating that all locomotion are movement, but all movement are not locomotion. তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, একটা টার্ম পেলাম যে all locomotion are movement, but all movement are not locomotion. এর মানেটা কি বলছে, যে সমস্ত লোকোমোশন মানে কি, গমন করা, স্থান পরিবর্তন, সমস্ত লোকোমোশনই মুভমেন্ট, অর্থাৎ গমন করতে গেলে আমার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতেই হবে। কিন্তু সমস্ত সঞ্চালন অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করলে যে আমাকে লোকোমোশন করতে হবে কোনো মানে নেই। Methods of locomotion performed by animals vary with their habitats and the demand on the situation. তাহলে লোকোমোশনটা কেন করছে প্রাণী? লোকোমোশন করার মেন উদ্দেশ্য হচ্ছে তার বাসস্থান খোঁজা, আর দ্বিতীয় হচ্ছে কি তার পরিস্থিতির উপর ডিপেন্ড, কখন খাদ্যের জন্য যাচ্ছে, কখন হয়তো জননের জন্য যাচ্ছে, এরকম ভাবে। However, locomotion is generally for search of food, shelter, mate, suitable breeding grounds, favorable climatic condition, or to escape from the enemies or predator. লোকোমোশন আমার কেন দরকার পড়লো, একটা হচ্ছে খাদ্য খোঁজার জন্য, দ্বিতীয় হচ্ছে আশ্রয়ের জন্য, তৃতীয় হচ্ছে মেট বা সঙ্গী খোঁজার জন্য, সুইটেবল ব্রিডিং গ্রাউন্ডস অর্থাৎ যেখানে সন্তানের জন্ম দেবে সেরকম একটা সুইটেবল পরিবেশ খোঁজার জন্য, বা ফেভারেবল ক্লাইমেটিক কন্ডিশন অর্থাৎ এই যে মাইগ্রেশন হয়, মাইগ্রেশন কেন হয়, যাতে তারা একটা ভালো জায়গা খুঁজতে পারে। ক্লাইমেটিক কন্ডিশন অর টু এসকেপ ফ্রম এনিমিজ অফ প্রেডার অর্থাৎ তোমার হচ্ছে শত্রু বা শিকারের হাত থেকে নিজেকে রক্ষা পাওয়ার জন্য লোকোমোশন হচ্ছে। নেক্সট পেজ, টাইপস অফ মুভমেন্ট। তাহলে কত রকমের মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সেলস অফ দ্য হিউম্যান বডি এক্সিবিট থ্রি মেইন টাইপস অফ মুভমেন্ট। আমাদের শরীরের মধ্যে তিন ধরনের মুভমেন্ট আমরা দেখতে পাই। একটা হচ্ছে অ্যামিবয়েড মুভমেন্ট, যেটা কারা করে, ম্যাক্রোফেজ টাইপের সেল, যে ফ্যাগোসাইটিক কোষগুলো রয়েছে তারা কি করে, অ্যামিবয়েড টাইপের মুভমেন্ট সাইটোপ্লাজমের স্ট্রিমিং এর মাধ্যমে হয়। সিলিয়ারি মুভমেন্ট, সিলিয়া এখন দেখতে পাচ্ছি আমরা, আমাদের তো তোমার হলো না ফেলোপিয়ান টিউব, হিউম্যান বডিতে ফেলোপিয়ান টিউব দেখতে পাচ্ছি, সিলিয়া দেখতে পাচ্ছি আমরা, তোমার আমাদের ইন্টেস্টিনাল ট্র্যাক্ট দেখতে পাচ্ছি, ক্ষুদ্রান্ত দেখতে পাচ্ছি, সেখানে ব্রাশ বডি এপিথেলিয়াম থাকছে। তারপর আমরা আমাদের ইউরিনারি ব্লাডার দেখতে পাচ্ছি, যেখানে তোমার দূরবর্তী সংগ্রহনালিকা বা পার্শ্ববর্তী সংগ্রহনালিকা দেখতে পাচ্ছি। আমরা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট শ্বাসনালীতে সিলিয়া দেখতে পাচ্ছি। মাসকুলার মুভমেন্ট, আমাদের শরীরে যে সমস্ত মাসলগুলো রয়েছে, বাইসেপস, ট্রাইসেপস, ক্ল্যাভিকল, সব মাসলগুলো মুভমেন্ট কিসের দ্বারা হয়, তোমার হচ্ছে এই মুভমেন্ট হয়। Some specialized cells in our body like macrophage and leukocytes in blood exhibit amoeboid movement. অ্যামিবয়েড মুভমেন্ট আমরা কি জেনেছি, যে সাইটোপ্লাজমের ঘনত্বের পরিবর্তন করে যখন মুভমেন্ট হয় তখন সেটাকে আমরা বলছি কি তোমার অ্যামিবয়েড মুভমেন্ট, যেটা অ্যামিবয়ে দেখতে পাওয়া যায়। সেরকম অ্যামিবয়েড মুভমেন্ট আমাদের শরীরে ম্যাক্রোফেজ বা ফ্যাগোসাইটিক কোষ, যারা আমাদের দেহকে জীবাণু আক্রমণ থেকে রক্ষা করে, এবং লিউকোসাইট, লিউকোসাইট মানে
WBC হোয়াইট ব্লাড কর্পাসেল। এরা কি করে এই মুভমেন্ট দেখায়। ইট ইজ এফেক্টেড বাই সিউডোপোডিয়া। কার দ্বারা? এই যে সাইটোপ্লাজম এদিকে বাড়িয়ে দিয়েছে, এখানে একটা পা তৈরি হয়ে গেছে, এখানে বাড়িয়েছে বলে এখানে পা তৈরি হয়ে গেছে, এখানকার সাইটোপ্লাজম এদিকে চলে গেছে, আবার এদিকে চলে গেছে। এটা হচ্ছে তোমার সিউডোপোডিয়া বা ছদ্ম কবরের মাধ্যমে ফর্ম বাই দ্য স্ট্রিমিং অফ প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমের স্ট্রিমিং, প্রোটোপ্লাজমের মুভমেন্টের মাধ্যমে এগুলো তৈরি হয়েছে। সাইটোস্কেলেটাল এলিমেন্ট লাইক মাইক্রোফিলামেন্ট আর অলসো ইনভলভ ইন অ্যামিবয়েড মুভমেন্ট। তাহলে সাইটোস্কেলেটন মানে আমাদের যে মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাওয়া যায়, সেগুলো হচ্ছে তোমার কার দ্বারা? অ্যামিবয়েড মুভমেন্টের দ্বারা হয়। মানে আমাদের পেশির সংকোচন এই মাইক্রোফিলামেন্টের মাধ্যমে হয়ে থাকে। Ciliary movement occur in most of our internal tubular organs which are lined by the ciliated epithelium. তাহলে ciliary হতে পারছে আমাদের যে নলাকার অঙ্গাণুগুলো রয়েছে, অঙ্গগুলো রয়েছে, সেখানে তোমার কি সিলিয়ারি epithelium পাওয়া যায়। The coordinated movement of cilia in the trachea help us removing dust particles and some of the foreign substance inhaled along with the atmospheric air. আমরা অ্যাটমসফিয়ারিক এয়ার থেকে যে জীবাণুগুলোকে ইনহেল করি, অর্থাৎ কি করে নিই, আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে ধুলোবালি আমাদের শরীরের মধ্যে ঢুকে, সেই ধুলোবালিকে দেহ থেকে বের করে দেওয়ার কাজটা হচ্ছে কার? এই আমাদের শ্বাসনালীতে থাকা সিলিয়াদের। প্যাসেজ অফ ওভা, প্যাসেজ অফ ওভা হচ্ছে থ্রু এ ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট। It also facilitated by the ciliary movement. মানে আমাদের ফেলোপিয়ান টিউবের মধ্য দিয়ে যখন তোমার এগটা, ফেলোপিয়ান টিউবের মধ্য দিয়ে যখন ওভারি, এই ওভাম বা এগটা তোমার বেরিয়ে আসে এবং স্পার্ম এই ওভামের দিকে যায়, সেই সব প্রসেসটা হচ্ছে তোমার এই সিলিয়ারি মুভমেন্টের মাধ্যমে। মুভমেন্ট অফ আওয়ার লিম্বস, জজ, টাংস এটসেট্রা রিকোয়ার মাসকুলার মুভমেন্ট। এবার আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন বা আমাদের চোয়ালের সঞ্চালন বা আমাদের জিহ্বার সঞ্চালন, সেগুলো আবার মাসকুলার মুভমেন্ট, কারণ এখানে মাসল যুক্ত থাকে। The contractile property of muscles are effectively used for locomotion and other movement by human beings. Majority of multicellular organism, তারা কি বলছে যে আমাদের যে কন্ট্রাক্টাইল প্রপার্টি রয়েছে, অর্থাৎ আমাদের পেশির যে সংকোচন, আমরা হাতটা এইভাবে করছি, পেশির সংকোচন করছে, এটা নিয়ন্ত্রণ হয় কার দ্বারা? এটা হচ্ছে কি ইউজ হয়, আমাদের লোকোমোশন মুভমেন্টের জন্য ইউজ হয় মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে কন্ট্রাক্টাইল প্রপার্টি। লোকোমোশন মানে এখানে হচ্ছে আমাদের যে পেশির যে সংকোচন পোষণ, এর মাধ্যমে আমরা কি করি? আমাদের চলন গমন সম্পন্ন হয় মাল্টিসেলুলার অর্গানিজমে। লোকোমোশন রিকোয়ার পারফেক্ট কোঅর্ডিনেশন অ্যাক্টিভিটি অফ মাসকুলার, স্কেলেটাল, নিউরাল সিস্টেমস। অর্থাৎ আমাদের যে আমরা যে মুভমেন্ট করি, মুভমেন্টের মাধ্যমে যে লোকোমোশন হয়, সেটার জন্য কি দরকার? একটা পারফেক্ট কোঅর্ডিনেশন, পারফেক্ট তোমার সংযোগ কার কার মধ্যে রয়েছে? পেশি, কঙ্কাল এবং তোমার হচ্ছে নিউরন, এই কটার মধ্যে ভালো করে সংযোগ স্থাপনের মাধ্যমে আমাদের কিন্তু মুভমেন্ট হয়। কারণ হচ্ছে প্যারালাইসিস যখন হয়ে যায়, তখন কি হয়? নার্ভাস সিস্টেম ড্যামেজ হয়ে যায়, বলে সেখানে মুভমেন্ট কিন্তু সম্ভব হয় না, লোকোমোশন সম্ভব হয় না। In this chapter, you will learn about the types of muscle. এই চ্যাপ্টার তুমি কি পাবে? যে কত রকম আমাদের পেশি পাওয়া যায়, their গঠন কেমন হচ্ছে, mechanism of their contraction, তারা কিভাবে সংকোচন হচ্ছে, এবং ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ স্কেলেটাল সিস্টেম, এবং আমাদের যে হাড় রয়েছে, কঙ্কাল সিস্টেম রয়েছে, সেটা সম্পর্কে ধারণা এই চ্যাপ্টার থেকে পাবে। এবার আমরা চলে আসলে ফার্স্ট মাসল, অর্থাৎ পেশি। তো আমাদের সারা শরীর পেশিতে ভর্তি রয়েছে। এবার হচ্ছে কি, you have studied in chapter 8 that cilia and flagella are the outgrowth of the cell membrane. তাহলে সিলিয়া বা ফ্লাজেল্লা, এই দেখো ফ্লাজেল্লা কোথেকে তৈরি হচ্ছে? বাইরের কভার থেকে তৈরি হয়, বাইরের কভার থেকে তৈরি হচ্ছে। সিলিয়া ফ্লাজেল্লা করতে হচ্ছে সেল মেমব্রেন থেকে তৈরি হয়। Flagellar movement helps in the swimming of spermatozoa, maintenance of water current in the canal system sponge, and the locomotion of protozoa like euglena. তাহলে এই ফ্লাজেল্লা কোথায় পাওয়া গেল? আমাদের যে স্পারমাটোজোয়া রয়েছে, স্পারমাটোজোয়া মানে হচ্ছে
স্পার্ম যারা তৈরি করে, স্পার্ম রয়েছে। তারপর হচ্ছে কি মেইনটেনেন্স অফ ওয়াটার কারেন্ট ইন দ্য ক্যানাল সিস্টেম স্পঞ্জ। স্পঞ্জের ক্ষেত্রে কি হয় যে ক্যানাল সিস্টেম, যার মাধ্যমে সে অস্টেম অস্কিউলাম দ্বারা খাদ্য সংগ্রহ করে, তার মধ্যে তোমার ওয়াটার কারেন্টটা মেইনটেইন হয় প্লাজেলা মুভমেন্টের দ্বারা। অ্যান্ড ইন লোকোমোশন অফ প্রোটোজোয়া লাইক ইউগ্লিনা, এবং ইউগ্লিনার ক্ষেত্রে কি হয়, লোকোমোশনটা মেইনটেইন হয়। তারপর হচ্ছে মাসল ইজ স্পেশালাইজড টিস্যু অফ মেসোডার্মাল অরিজিন। পেশিকোষ আমাদের কি এক ধরনের স্পেশাল টিস্যু, যেটা কি মেসোডার্ম থেকে তৈরি হয়। About 40 to 50% of the body weight of human adult is contributed by muscle. তাহলে 40 থেকে 50% আমাদের বডির ওয়েট কি হচ্ছে, কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, পেশিকোষের দ্বারা পেশিগত হচ্ছে। They have স্পেশাল প্রপার্টিজ লাইক এক্সাইটেবিলিটি, অর্থাৎ তাদের কি রয়েছে, এক্সাইটেবিলিটি অর্থাৎ উত্তেজনা সাড়া দিচ্ছে, কন্ট্রাক্টিলিটি সংকোচন হচ্ছে, এক্সটেন্সিবিলিটি প্রসারিত হচ্ছে, অ্যান্ড ইলাস্টিসিটি, যেটা ইলাস্টিসিটি অর্থাৎ সেটা প্রশস্ততা দেখাচ্ছে। মাসল হ্যাভ বিন ক্লাসিফাইড ইউজিং ডিফারেন্ট ক্রাইটেরিয়া, নেমলি লোকেশন, অ্যাপিয়ারেন্স অ্যান্ড নেচার অফ রেগুলেশন অফ দেয়ার অ্যাক্টিভিটি। তাহলে পেশিকোষকে আমরা ভাগ করছি কার উপর ভিত্তি করে, একটা হচ্ছে নেমলি লোকেশন, সে পেশিটা কোথায় রয়েছে, যেমন যদি হার্টে থাকে তো আমরা কার্ডিয়াক মাসল বলছি, যদি হাড়ের সঙ্গে থাকে তাহলে স্কেলিটাল মাসল বলছি, যদি আমার ইন্টারনাল অর্গানের মধ্যে থাকে তাহলে সেটাকে স্মুথ মাসল বলা হচ্ছে। তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স, সেটা কিভাবে দেখা যাচ্ছে এবং তার দেখতে কেমন হচ্ছে, এবং নেচার অফ রেগুলেশন অফ দেয়ার অ্যাক্টিভিটি, কিভাবে তার নিজস্ব অ্যাক্টিভিটি মেইনটেইন করছে। বেসড অন দেয়ার লোকেশন there are three types of identified, একটা skeletal system, একটা visceral system, আর একটা cardiac muscle রয়েছে। skeletal মানে কি, যে পেশিটা তোমার হাড়ের সঙ্গে যুক্ত থাকবে, skeletal যুক্ত থাকবে। visceral মানে কি, যেটা আমাদের ইন্টারনাল অর্গানের মধ্যে থাকবে। আর কার্ডিয়াক মানে এটা হার্ট হৃৎপিণ্ডে থাকবে। তো ফার্স্ট দেখো আমরা পড়ি skeletal muscle। skeletal muscle মানে আমরা পড়ছি এটা, বা আমাদের এই পেশিটাকে আমরা skeletal muscle বলছি। Skeletal muscles are closely associated with the skeletal component of the body. তাহলে skeletal component মানে কি, আমাদের বোন। তাহলে এই যে বোনের সঙ্গে কি থাকছে, এই যে বোন, এই বোনের সঙ্গে তোমার skeletal muscle যুক্ত থাকছে, কার দ্বারা যুক্ত থাকছে, টেন্ডনের দ্বারা যুক্ত থাকছে। They have a stripped appearance under the microscope and hence are called striated muscle. তাহলে এদের থেকে স্ট্রিপ দেখতে পাবো, অর্থাৎ এই পেশিগুলো কি রয়েছে, দাগ রয়েছে, স্ট্রিয়েশন রয়েছে, এজন্যকে striated muscle বলা হয়। As their activities are under the voluntary control of the nervous system. Voluntary control মানে এই পেশিকে আমরা নিজের স্ব ইচ্ছায় সংকোচন পোষণ করাতে পারি, ওটাকে voluntary control, and they are known to voluntary muscle too. They are primarily involved in locomotory action and change the body posture. এটা মেইনলি কি করছে, আমাদের চলাফেরা করতে সাহায্য করছে এবং খাদ্য মানে বডি পশ্চার নিয়ন্ত্রণ করছে। তাহলে এর গঠনটা কেমন দেখো, প্রথমে বোন থেকে মাসল যুক্ত রয়েছে টেন্ডনের দ্বারা, তারপর এটা একটা ফেসিয়া বলা হয়, এপিমাইসিয়াম। এর বাইরের দিকে যে কভারটা, বাইরের কভারটাকে বলা হচ্ছে এপিমাইসিয়াম। এবার এপিমাইসিয়ামের মধ্যে অনেকগুলো ফেসিয়া থাকে, দেখো ফেসিয়া মানে আবার এই বড় মাসল ফাইবারের মধ্যে অনেকগুলো ছোট ছোট মাসল ফাইবারের বান্ডেল থাকে, তন্তুর বান্ডেল থাকে, এগুলো বলা হয় ফেসিয়া বলা হয়। এরপর হচ্ছে কি, তাহলে এই ফেসিয়ার যে কভার রয়েছে, সেই কভারটাকে আমরা বলছি পেরিমাইসিয়াম। তাহলে সবচেয়ে বাইরে থাকলো কি এপিমাইসিয়াম, তারপর হচ্ছে ফেসিয়া থাকলো, ফেসিয়ার মধ্যে পেরিমাইসিয়াম। এবার এই যে ফেসিয়া, সেই ফেসিয়ার আবার বাইরেতে আরেকটা কভার রয়েছে, সেটাকে বলা হচ্ছে এন্ডোমাইসিয়াম। অর্থাৎ এখানে যে সমস্ত ফেসিয়াগুলো পেলাম আমি, সেই ফেসিয়ার মধ্যে আবার সেই পেশিতন্তু রয়েছে, সেই পেশিতন্তুর বাইরের দিকে যে কভার থাকে তাকে বলা হয় এন্ডোমাইসিয়াম। তাহলে এদের হচ্ছে এপিমাইসিয়াম, পেরিমাইসিয়াম আর এন্ডোমাইসিয়াম, তিনটে কভার পাওয়া যায়। এবং তারপরে এই ফেসিয়ার মধ্যে, এর মধ্যে যে সমস্ত ফেসিয়া গুলো পাওয়া যায় ছোট ছোট, তার মধ্যে আবার যে ফাইবার বা তন্তু থাকে, সেখানে কি নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়, সেটাকে আমরা মায়োফাইব্রিল বলা হয়। আর মাইক্রোসার্কোলেমা হচ্ছে মায়োফাইব্রিলের যে
বাইরের দিকে যে আবরণ থাকে তাকে সার্কোলেম্মা বলা হয়ে থাকে। মায়োফাইব্রিলের বাইরের দিকে যে আবরণ থাকে তাকে বলা হচ্ছে সার্কোলেম্মা। তাহলে আমাদের স্কেলেটাল মাসলের বৈশিষ্ট্য কি হয়ে গেল? এক নম্বর পয়েন্ট হচ্ছে হ্যাড স্ট্রেটেড টিউবুলার মাল্টিনিউক্লিয়েটেড ফাইবার। এই পয়েন্টগুলো কিন্তু একদম এখান থেকে কোশ্চেন গুলো হয়, মেইনলি এই পয়েন্ট থেকে কোশ্চেন গুলো আসে। তাহলে খেয়াল স্কেলেটাল মাসলের বৈশিষ্ট্য হয়ে গেল কি এদের স্ট্রিয়েশন অর্থাৎ ছোট ছোট দাগ রয়েছে, অর্থাৎ টিউবুলার হয়, এগুলো নলাকার আকৃতির হয়, মাল্টি নিউক্লিয়ার হয়, অনেকগুলো নিউক্লিয়াস থাকে বলে একে সিনোসাইটও বলা হয়ে থাকে। সিনোসাইট এটা হচ্ছে প্ল্যান্ট সেল, অনেকগুলো যখন নিউক্লিয়াস থাকবে তখন, আর সিনসাইটিয়াম বলা হয়ে থাকে। তারপর হচ্ছে ইউজুয়ালি অ্যাটাচ টু স্কেলেটন, এগুলো কি স্কেলেটনের সঙ্গে যুক্ত থাকে এবং এটা ভলেন্টারি অর্থাৎ ঐচ্ছিক হয়। এবার ভিসারাল মাসল মানে আমাদের ইন্টারনাল অর্গানে যে সমস্ত পেশিগুলো থাকে যেগুলো আমরা নিজে থেকে নিয়ন্ত্রণ করতে পারি না সেগুলোকে ভিসারাল মাসল বলা হয় বা স্মুথ মাসলও বলা হয়ে থাকে। স্মুথ মাসল। তাহলে visceral muscles are located in the inner wall of the hollow visceral organs of the body like alimentary canal, reproductive tract। অর্থাৎ আমাদের ভিতরে যে সমস্ত অর্গান রয়েছে সেই অর্গানগুলোর চারিদিকে যে পেশি থাকে তাকে visceral muscle বলা হয়ে থাকে। They do not exhibit an striation, সেগুলোতে কোনো রকম স্ট্রিয়েশন হয়। এই যে পেশি কোষগুলো এটা এরকম দুপ্রান্ত সুষল্য হয় এবং নিউক্লিয়াস থাকে। তাহলে এরা কি হচ্ছে, এদের মধ্যে কোন রকম স্ট্রিয়েশন দেখতে পাওয়া যায় না। তারপর হচ্ছে কি হেন্স দে আর কল্ড স্মুথ মাসল অর নন স্ট্রেটেড মাসল। দেয়ার অ্যাক্টিভিটিস আর নট আন্ডার দ্য ভলেন্টারি কন্ডিশন। সেটা ইচ্ছা না, যেমন একটা ধরো নাও তুমি ফুসফুসের সংকোচন প্রসারণ সেটা নিয়ন্ত্রণ করতে পারবে, কোন সময় পারবে না। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ কোন সময় পারবে না। তুমি ধরো তো পেরিস্টালসিস পদ্ধতি কোন সময় নিয়ন্ত্রণ করতে পারবে না। Nervous systems and are therefore known as involuntary muscle। তাহলে হয়ে কি এটা স্পিন্ডল শেপড হয়ে গেল, নন স্ট্রেটেড হয়ে গেল এবং ইউনিনিউক্লিয়েট ফাইবার, একটা মাত্র নিউক্লিয়াস থাকে। স্কেলেটাল মাসলে কিন্তু অনেকগুলো নিউক্লিয়াস থাকে, ওই জন্য সিনোসাইট বলা হয়, কিন্তু এর ক্ষেত্রে একটাই মাত্র নিউক্লিয়াস থাকবে। occurs in the walls of internal organ, যত আমাদের লিভার বলো, স্টোম্যাক, তারপর হচ্ছে তোমার হচ্ছে কি ইন্টেস্টাইন, এই সমস্ত অর্গান, ফ্যালোপিয়ান টিউব বা তোমার হচ্ছে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, রেসপিরেটরি ট্র্যাক্ট, সবার ক্ষেত্রে কি সেটা থাকে, সেটা হচ্ছে তোমার এই স্মুথ মাসল, যেটাকে ইনভলেন্টারি হয়। দে অ্যাসিস্ট, সাহায্য করে ফর এক্সাম্পল ইন দ্য ট্রান্সপোর্টেশন অফ ফুড থ্রু দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট এন্ড গ্যামেটস থ্রু দ্য জেনিটাল ট্র্যাক্ট। এদের কাজ কি, যে আমাদের খাবার যাচ্ছে ধরে নাও যে খাদ্যনালী দিয়ে, সেটা কার দ্বারা হচ্ছে, এই তোমার স্মুথ মাসলের মাধ্যমে হচ্ছে। আবার তোমার জেনিটাল ট্র্যাক্ট দিয়ে, অর্থাৎ ইউটেরাস হয়ে তোমার ফ্যালোপিয়ান টিউব দিয়ে যে স্পার্ম এগিয়ে যাচ্ছে বা তোমার হচ্ছে ওভারি থেকে যে এগ রিলিজ হচ্ছে, সেগুলো সব হচ্ছে কার দ্বারা, জেনিটাল ট্র্যাক্টের মাধ্যমে তৈরি হয় এবং এগুলো হচ্ছে কার দ্বারা, স্মুথ মাসল দ্বারা তৈরি থাকে। এবার চলে এসে কিসে, ভিসারাল মাসল হয়ে গেল। এবার চলে এসেছে আমাদের কার্ডিয়াক মাসল। কার্ডিয়াক মাসল হচ্ছে দেখি হৃৎপিণ্ডের মাসল, এই যে এই পেশিটাকে বলা হচ্ছে কার্ডিয়াক মাসল। তো কার্ডিয়াক মাসল কি হচ্ছে দেখো, এটা কার্ডিয়াক নামটা কেন এসেছে, কারণ এটা শুধু হার্টেই পাওয়া যায়, স্পেশাল টাইপ অফ মাসল। In many cardiac muscle cells assemble in a branching pattern to form a cardiac muscle। এখানে দেখো, এখান থেকে বুঝতে হবে যেটা কি ব্রাঞ্চিং প্যাটার্নে থাকছে। Based on appearance, cardiac muscles are striated। এদের মধ্যে আবার দেখো দাগ স্ট্রিয়েশন রয়েছে, দাগ রয়েছে। They are involuntary, তারা হচ্ছে অনৈচ্ছিক, কারণ হৃৎপিণ্ডকে আমরা নিজ ইচ্ছায় সংকোচন প্রসারণ করাতে পারি না। And as the nervous system does not control their activity directly, এবং আমাদের হার্টকে মায়োজেনিক হার্ট বলা হয়। কেন মায়োজেনিক হার্ট বলা হয়, কারণ আমাদের হার্টের যে অ্যাক্টিভিটি কন্ট্রাকশন রিল্যাক্সেশন কিন্তু ডাইরেক্টলি আমাদের নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয়, ইনডাইরেক্টলি নিয়ন্ত্রণ হয় বা ডাইরেক্টলি হয় না। কেন, কারণ এটা হচ্ছে ডিপেন্ড করে তোমার এই হার্টের যে মাসল থাকে, এগুলো একটা স্পেশাল টাইপ অফ মাসল, যা নিজে থেকে তোমার কি তৈরি করতে পারে, স্টিমুলেশন তৈরি করতে পারে বা তোমার নার্ভ ইম্পালস তৈরি করতে পারে। এই তিনটে পার্থক্য ভালো করে মনে রাখবে।
এরপর চলে আসে আমাদের let us examine skeletal muscle. আমাদের মেইনলি পড়তে হবে skeletal muscle in detail to understand the structure and mechanism of contraction অর্থাৎ locomotion. এই যে আমাদের হাত পেশি আমি এই সংকোচন করে দিলাম, অপসারণ করলাম, হাতের কি মুভমেন্ট ঘটলো বা পায়ের এই মুভমেন্ট ঘটার মাধ্যমে আমাদের লোকোমোশন ঘটছে, তার জন্য কি পেশির সংকোচন প্রসারণটা আমাদের ভালোভাবে জানতে হবে। দেখো each organ, each organized skeletal muscles in our body is made of a number of muscle bundles or fascicles held together by common collagenous connective tissue layer called fascia. তাহলে বোনের সঙ্গে যুক্ত রয়েছে মাসল কি দ্বারা, টেন্ডন দ্বারা। তার মাসলের বাইরের দিকে যে কভার থাকে তাকে পেরিমাইসিয়াম, এপিমাইসিয়াম বললাম। এপিমাইসিয়ামের মধ্যে অনেকগুলো আবার বান্ডল ফাইবার থাকে একসাথে, মানে তন্তুর গুচ্ছ থাকে, সেগুলোকে আবার বলছিলাম পেরিমাইসিয়াম। তার মধ্যে আবার তন্তুর গুচ্ছ থাকে, তাকে তার বাইরে দিয়ে কভার করে বলা এন্ডোমাইসিয়াম। তারপর নিউক্লিয়াস এবং মায়োফাইব্রিল আল্টিমেট। এই মায়োফাইব্রিলের মধ্যে কি থাকে, তোমার অ্যাক্টিন মায়োসিন থাকে। Each muscle bundle contain number of muscle fiber. Each muscle fiber is lined by plasma membrane called sarcolemma, enclosing the sarcoplasm. তাহলে হচ্ছে কি, যে সার্কোলেম্মাটা কি, সার্কোলেম্মা হচ্ছে যে পেশিকোষের বাইরের দিকে, পেশিকোষের বাইরের দিকে যে আবরণ থাকে, যে প্লাজমা মেমব্রেন থাকে, তাকে সার্কোলেম্মা বলা হয়। এবং ভিতরের দিকে যে সাইটোপ্লাজম থাকে তাকে সার্কোপ্লাজম বলা হয়। বুঝতে পারলে? আমাদের নর্মাল যেমন কোষের বাইরের দিকে আবরণকে আমরা কোষ পর্দা বলি, কিন্তু এখানে বলা হয় সার্কোলেম্মা। আর যখন সাইটোপ্লাজম বলে সার্কোপ্লাজম। এবং এদের এন্ডোপ্লাজম রেটিকুলামকে সার্কোপ্লাজমিক রেটিকুলাম বলা হয় থাকে। উপায়গুলো মনে রাখবে। মাসল ফাইবার ইজ সিনসাইটিয়াম, সেটা মানে কি, মাসল ফাইবারের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকে বলে একে সিনসাইটিয়াম বলা হয়। অ্যাজ দ্য সার্কোপ্লাজম কন্টেইন মেনি নিউক্লি, অনেক নিউক্লি এখানে থাকে। The endoplasmic reticulum, sarcoplasmic reticulum of the muscle fiber is the storehouse of calcium ion. এবং এখানে যে পেশির মধ্যে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা থাকে, যাকে সার্কোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়, সেটা কি ক্যালসিয়ামের স্টোর হাউস। A characteristic features of the muscle fiber is the presence of large number of parallelly arranged filament in the sarcoplasm called myofilament or myofibrils. তাহলে যে আমাদের মায়োফাইব্রিল থাকলো, এই মায়োফাইব্রিল দেখতে কেমন হচ্ছে, এটা হচ্ছে মায়োফাইব্রিল। এই মায়োফাইব্রিলের মধ্যে স্ট্রিয়েশন দেখতে পাওয়া যাচ্ছে। এখানে তোমার থিক মাসল আর থিন মাসল দেখতে পাওয়া যাচ্ছে। থিক মাসল ব্ল্যাকটা, থিক মাসল মায়োসিন, আর থিন মাসল তোমার হচ্ছে কি অ্যাক্টিন, এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ইচ মায়োফাইব্রিলস হ্যাজ অল্টারনেট ডার্ক এন্ড লাইট ব্যান্ড। এই দেখো, ডার্ক ব্যান্ড, লাইট ব্যান্ড, লাইট ব্যান্ড, ডার্ক ব্যান্ড। A detailed study of the myofibril has established that the striated appearance is due to the distribution pattern of two important proteins, actin and myosin. তাহলে আমাদের স্ট্রেশনটা কেন দেখা যাচ্ছে, এই যে ডার্ক ব্যান্ড, লাইট ব্যান্ড, আবার ডার্ক ব্যান্ড, আবার লাইট ব্যান্ড। তো এই ডার্ক ব্যান্ড এবং লাইট ব্যান্ডের মেন ফান্ডা হচ্ছে যেখানে কি থাকে, দুটো প্রোটিন থাকে, একটা হচ্ছে অ্যাক্টিন, একটা হচ্ছে মায়োসিন। এটাকে যদি আমরা আরো ভালো করে ডিটেইলসে দেখি, তাহলে দেখতে পাবো এখানে একটা আমরা কি জেড লাইন দেখতে পাবো, জেড লাইন, এটা হচ্ছে জেড লাইন। এবং এই জেড লাইন আর এখানে একটা জেড লাইন, এই জেড লাইন এই যে এই দুই জেড লাইনের মধ্যবর্তী অংশকে বলা হয় সার্কোমিয়ার। এটা হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট অফ দা মাসল। এবার এই সার্কোমিয়ারের মধ্যে কি থাকছে দেখো, এই যে লাইট ব্যান্ড থাকছে আর ডার্ক ব্যান্ড থাকছে। তো লাইট ব্যান্ডটা হচ্ছে তোমার অ্যাক্টিন প্রোটিন আর ডার্ক ব্যান্ড হচ্ছে মায়োসিন প্রোটিন। অ্যাক্টিন প্রোটিন হচ্ছে থিন ফিলামেন্ট আর মায়োসিন প্রোটিন হচ্ছে থিক ফিলামেন্ট। তাহলে দেখো এখানে একটা মায়োফাইব্রিল, সেই মায়োফাইব্রিল মধ্যে ডার্ক ব্যান্ড, লাইট ব্যান্ড, ডার্ক ব্যান্ড বলতে দেখো মাসল ফাইবার মায়োসিন, আর লাইট ব্যান্ড বলতে অ্যাক্টিনকে বোঝানো হয়েছে। The light bands contain actin and is called I band. The light band হচ্ছে কি অ্যাক্টিন এবং সেটা কি হচ্ছে আই ব্যান্ড বলা হচ্ছে এটাকে। আইসোট্রপিক ব্যান্ড মানে একই রকম ভাবে বলে কি লাইট ব্যান্ড কে বলা হচ্ছে কি আইসোট্রপিক ব্যান্ড। আবার বলছে কি whereas the dark band called A or anisotropic band, তাহলে এই ডার্ক ব্যান্ডটাকে বলা হচ্ছে অ্যানাইসোট্রপিক ব্যান্ড আর লাইট ব্যান্ডকে বলা হচ্ছে তোমার আইসোট্রপিক ব্যান্ড। Both
whereas a dark band called A or anisotropic band contain myosin. Both the proteins are arranged as rod-like structure parallel to each other, also the longitudinal axis of the myofibril. তাহলে কি বলছি যে এখানে both proteins are arranged rod-like structure. এখানে দেখতে পাচ্ছ এটা একটা rod-like structure রয়েছে, এটা একটা rod-like structure রয়েছে। Parallel to the একে অপরের সঙ্গে সমান্তরালভাবে রয়েছে and also longitudinal axis of the myofibril. তাহলে এখানে লম্বা এই যে অ্যাক্সিস রয়েছে, জেড লাইন এটা বলছি বা এম লাইন বলছি, লম্বা অ্যাক্সিস কিন্তু রয়েছে। এরপর চলে আমাদের মায়োফাইব্রিল যদি আমরা দেখি, নর্মাল আমাদের যে অরিজিনাল ইমেজ হচ্ছে অরিজিনাল ইমেজ এরকম দেখতে হয়। এটাকে যদি আমরা এডিট করে দেখি তাহলে দেখতে আসলে এরকম দেখতে হয়। এখানে এই যে এই লাইনটা জেড লাইন, এটা জেড লাইন, এটাকে বলে সার্কোমিয়ার বলা হয়, স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট অফ মাসল। এবং ওর মধ্যে তোমার থাকবে কি এই যে ব্ল্যাক পোর্শনটা হচ্ছে ডার্ক ব্যান্ড আর এই পোর্শনটা হচ্ছে লাইট ব্যান্ড। লাইট ব্যান্ডের মধ্যে শুধুমাত্র অ্যাক্টিন থাকবে আর ডার্ক ব্যান্ডের মধ্যে থাকবে কি অ্যাক্টিন ও মায়োসিন বোথ। আবার মধ্যখানে দেখো মধ্যখানে অংশটা হালকা আছে, এই হালকা অংশ শুধুমাত্র কি থাকবে, শুধু মায়োসিন থাকবে কিন্তু অ্যাক্টিন থাকবে না। Each myofibril, প্রত্যেকটা myofibril had alternate dark and light band on it. A detailed study of myofibril has established that the striated appearance is due to the distribution pattern of two important protein, actin and myosin. The light band contain actin called isotopic band, and whereas the dark band, also called anisotropic band, contain myosin. Both proteins are arranged rod-like structure parallel to each other, also longitudinal. Actin filament are thinner as compared to myosin filament. আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে অ্যাক্টিন ফিলামেন্ট গুলো কি হচ্ছে, পাতলা হয়, তার তুলনায় এই ডার্ক ব্যান্ড মায়োসিনের তুলনায়। Hence are commonly called thin and thick filament respectively. ওই জন্য কি হচ্ছে এদেরকে অ্যাক্টিনকে বলা হচ্ছে thin filament আর মায়োসিনকে বলা হচ্ছে thick filament. In the center of each eye band is an elastic fiber called jet line. The eye band কাকে বলা হচ্ছে, eye band হচ্ছে এইটুকু পার্ট, এই যে এই অংশটা হচ্ছে eye band, যেখানে শুধুমাত্র অ্যাক্টিন থাকছে, মায়োসিন থাকবে না, এটা eye band। তাহলে eye band হয়ে গেল কি অনলি অ্যাক্টিন, যেখানে শুধুমাত্র অ্যাক্টিন থাকবে সেটা হচ্ছে eye band. An elastic fiber called jet line which bisects it. এবার এই আই ব্যান্ড কে আবার বাইসেক্ট করে, তো আই ব্যান্ডের যে জেড লাইন এই পাশে আই ব্যান্ড রয়েছে, ওই পাশে আই ব্যান্ড রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে আই রিজন, এই যে আই ব্যান্ড, এখানে শুধুমাত্র অ্যাক্টিনটা রয়েছে এবং এখানে কি হচ্ছে এটা এই যে মধ্যখানে যে ডাইসেক্ট করেছে তার উভয় দিকে রয়েছে তোমার কি এই আই ব্যান্ড থাকে। The thin filament are firmly attached to the jet line. এবার থিন ফিলামেন্ট বলতে কি অ্যাক্টিন বোঝা যাচ্ছে, দেখো অ্যাক্টিনটা কার সঙ্গে যুক্ত রয়েছে, এই যে এই অ্যাক্টিনটা তোমার হচ্ছে জেড লাইনের সঙ্গে খুব শক্তভাবে যুক্ত থাকে। The thick filament in the A band are also held together in the middle of this band by a thin fiber membrane called M line. তাহলে জেড লাইনের সঙ্গে অ্যাক্টিন যুক্ত থাকলো আর এম লাইনের সঙ্গে এখানে একটা লাইন রয়েছে তার নাম হচ্ছে এম লাইন, এই এম লাইনের সঙ্গে বা এম অ্যাক্সিসের সঙ্গে যুক্ত থাকলো কে thick filament, that is myosin. A and I bands are arranged alternatively through the length of the myofibril. তাহলে A band কাকে বলছি আমরা, A band মানে হচ্ছে যেখানে অ্যাক্টিন এবং মায়োসিন দুটোই রয়েছে, অ্যাক্টিনও রয়েছে আর প্লাস মায়োসিনও রয়েছে। আর জেড ব্যান্ড কাকে বলা হচ্ছে, জেড ব্যান্ড মানে হচ্ছে এটা হচ্ছে তোমার জেড ব্যান্ড হচ্ছে কি, এটা হচ্ছে আই ব্যান্ডকে ডাইসেক্ট করছে, ডাইসেক্ট আই ব্যান্ড। তাহলে কি হলো, জেড ব্যান্ড তাকে ডাইসেক্ট করলো কে আই ব্যান্ডকে, আর আই ব্যান্ড কোনটা শুধুমাত্র অ্যাক্টিন অংশ, এ ব্যান্ড হচ্ছে শুধুমাত্র অ্যাক্টিন ও মায়োসিন বোথ অংশ দেখতে পাওয়া যাচ্ছে। আবার এইচ ব্যান্ড যেটা আছে সেটা শুধুমাত্র হচ্ছে মায়োসিন, অনলি মায়োসিন। The portion
of the myofibril between two successive jet lines is considered the functional unit of the contraction and is called sarcomere. এবং এই যে দুটো অরিজিন রয়েছে, অর্থাৎ তোমার এ একটা জেড লাইন আর এ একটা জেড লাইন, এই জেড লাইনের মধ্যবর্তী যে অংশটা থাকে, যেখানে অ্যাক্টিন ও মায়োসিন দুটোই থাকছে, সেটাকে বলা হচ্ছে সার্কোমিয়ার। ইট ইজ স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট অফ মাসল। In a resting state, the edge of the thin filament on either side thick filament partially overlap the free end of the thick filament, leaving the central part of the thick filament. এখানে যখন নর্মাল রিল্যাক্স পজিশনে থাকছে, তখন অ্যাক্টিন এবং মায়োসিনের খুব অল্প অংশ পরস্পরের প্রতি ওভারল্যাপ থাকছে, ওভারল্যাপ থাকে, ওভারল্যাপ the free end of the thick filaments leaving the central part. তাহলে এই যে ফ্রি এন্ড, এটা ফ্রি এন্ড, thick filament ফ্রি এন্ডটা leaving the central part, সেন্ট্রাল পার্টে অংশটা ছেড়ে দেয়। The central part of the thick filament not overlapped by thin filament is called edge zone. Edge zone কাকে বলছে? যেখানে thick filament এর সাথে শুধু মায়োসিন রয়েছে, কোনো অ্যাক্টিন থাকবে না। স্ট্রাকচার অফ দ্য কন্ট্রাক্টাইল প্রোটিন। এবার অ্যাক্টিন এবং মায়োসিনের কিভাবে তোমার গঠনটাকে দেখো। ইচ অ্যাক্টিন অর্থাৎ থিন ফিলামেন্ট ইজ মেড আপ অফ এফ ফিলামেন্টাস অ্যাক্টিন হেলিক্যালি অন ইচ আদার। ইচ এফ অ্যাক্টিন ইজ পলিমার অফ মনোমেরিক জি অ্যাক্টিন। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এফ অ্যাক্টিন, ট্রোপোমাসিনটা হচ্ছে এফ। এফ অ্যাক্টিন মানে হচ্ছে কি ফিলামেন্টাস অ্যাক্টিন, আর এফ অ্যাক্টিন সরি হ্যাঁ এই যে আমাদের গ্রিন কালারের যে অংশ রয়েছে সেটা এফ অ্যাক্টিন। এফ অ্যাক্টিন কি দিয়ে তৈরি? এগুলো আবার এই জি অ্যাক্টিন বলে এক ধরনের গ্লোবুলার প্রোটিন দ্বারা তৈরি থাকছে। টু ফিলামেন্টস অফ অ্যানাদার প্রোটিন ট্রোপোমায়োসিন অলসো রান ক্লোজ দ্য এফ অ্যাক্টিন থ্রুআউট লেন্থ। তাহলে আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে তাহলে এই গোল গোল অংশ রয়েছে যে একটা সুতোর গোল গোল অংশগুলো পরস্পর সাজানো অবস্থায় কি একটা লম্বা অংশ তৈরি করেছে, এটাকে বলা হচ্ছে এফ অ্যাক্টিন। আর এফ অ্যাক্টিন যে গোলগুলো দিয়ে তৈরি, একটা গোলকে বলা হচ্ছে জি অ্যাক্টিন বলা হচ্ছে। এবং আরেকটা তোমার ফিলামেন্টাস স্ট্রাকচার থাকছে, যেটা সময় এই গ্লোবুলার প্রোটিনগুলো ধরে রাখছে, সেটা হচ্ছে ট্রোপোমায়োসিন। হলো তারপর যে কমপ্লেক্স প্রোটিন troponin is distributed at regular interval on the tropomyosin. তার কি ট্রোপোমায়োসিনের উপরে কি থাকছে, ট্রোপোনিন গুলো কি রেগুলার ইন্টারভ্যালে থাকছে। In the resting state, a subunit of troponin masks the active binding sites for myosin on the actin filament. তার কি হচ্ছে, যখন তোমার রেস্টিং স্টেট থাকছে, এই ট্রোপোনিন কি করছে, এই অ্যাক্টিন মাসেলটাকে তোমার মাস্ক অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থায় রাখছে। এই ট্রোপোনিন যখন তোমার আমাদের কন্ট্রাকশন হওয়ার সময় আসবে, তখন এই ট্রোপোনিন গুলো কি হবে, ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, যার ফলে এই পেশিটা তখন সংকোচন হবে। এবার তাহলে অ্যাক্টিন ফিলামেন্টে কি থাকলো, তাহলে এই যে গ্রিন কালার গোল গোল দিয়ে যে চেনটা তৈরি, সেটাকে বলছি আমরা এফ অ্যাক্টিন। এফ অ্যাক্টিন কি জি অ্যাক্টিন দ্বারা তৈরি। তারপর হচ্ছে কি একটা ফিলামেন্টাস স্ট্রাকচার দ্যাট ইজ কল্ড ট্রোপোমায়োসিন, এবং ট্রোপোমায়োসিনের উপরের সাথে একটা রেগুলার ইন্টারভ্যালে কি ট্রোপোনিন থাকছে। ইচ মায়োসিন ফিলামেন্ট ইজ অলসো পলিমারাইজড প্রোটিন। তার কি মায়োসিন অলসো পলিমার, এখানে অনেক রকমের অ্যামিনো অ্যাসিড থাকে, পলিমারাইজড প্রোটিন। মেনি মনোমেরিক proteins called meromyosin constitute on thick filament. তাহলে কি বলছে, অনেকগুলো তোমার কি মেরোমায়োসিন মানে সিঙ্গেল প্রোটিন, থিক প্রোটিন, যেটা তোমার এই মায়োসিনকে তৈরি করে। Each meromyosin has two important parts, a globular head with a short arm and tail, the former being called the heavy meromyosin and the latter is called light meromyosin. তাহলে এই যে আমাদের তোমার মায়োসিন মনোমার আসে, সেটা দুটো অংশ নিয়ে তৈরি, একটা হচ্ছে হেড অংশ, একটা হচ্ছে টেল অংশ, টেল পার্ট। তো হেড পার্টটা কি রয়েছে, তোমার হেড পার্টটাতে রয়েছে হেভি মেরোমায়োসিন বলা হচ্ছে, এবং এই অংশটাকে বলা হচ্ছে লাইট মেরোমায়োসিন বলা হয়ে থাকে। The heavy meromyosin component, the head and short arm project outward at regular distance and angle from each other from the surface of polymerized myosin. তাহলে এখানে কি রয়েছে, myosin film known as a cross arm. The globular head is an active ATPase enzyme has binding site of ATP
অ্যাকশন। তাহলে কি হচ্ছে, এই যে আমাদের হেভি মেরোমায়োসিন এটা পার্ট, এটা লাইট মেরোমায়োসিন পার্ট। এখানে কি থাকছে, একটা হেড পোর্শন থাকছে আর শর্ট আর্ম থাকছে, তারপর লাইট মেরোমায়োসিন থাকছে। এবার হেভি আর্মে কি রয়েছে, এখানে এটিপি বাইন্ডিং সাইট এবং এটিপিএস এনজাইম, এটিপিএস এনজাইম থাকছে। আর কি থাকছে, এটিপি বাইন্ডিং সাইট, এখানে এটিপি বাইন্ড হয়। দেখো এখানে যখন মাসল কন্ট্রাকশন হয় তখন কি হয়, এই যে ক্যালসিয়াম আয়ন আসার ফলে এই ট্রোপোনিন গুলো কি ডিঅ্যাক্টিভেট হয়, এবং ডিঅ্যাক্টিভেট যখন হয় তখন এই মায়োসিন অ্যাক্টিন প্রোটিনটা মায়োসিনের সঙ্গে যুক্ত হয়। তো মায়োসিনের কি এই গোয়াটা লাইট মেরোমায়োসিনটা তোমার নিচে থাকে মেরোমায়োসিন, কিন্তু হেভি মেরোমায়োসিন যেটা রয়েছে সেটা তোমার কি হয়, সে ট্রোপোনিন থেকে বেরিয়ে যাওয়া অংশের সঙ্গে যুক্ত হয়, এবং যুক্ত হওয়ার ফলে যখন যুক্ত হয় তখন এখান থেকে এডিপি থেকে ফসফেট বেরিয়ে যায়, অর্থাৎ এডিপি থেকে এডিপি প্লাস ফসফেট তৈরি হয়। আবার যখন ছেড়ে দেয় তখন এডিপি প্লাস ফসফেট হয়ে আবার এটিপি তৈরি হয়। এবার মেকানিজম অফ মাসল কন্ট্রাকশন, মাসল কিভাবে সংকোচন হচ্ছে সেটা আমরা এখানে দেখব। এবার The mechanism of muscle contraction is best explained by the sliding movement theory. তাহলে আমাদের পেশির সংকোচন প্রসারণ ব্যাপারটা স্লাইডিং থিওরি বলে একটা থিওরি আছে, তার মাধ্যমে ভালোভাবে বোঝা যায়, which states that contraction of muscle fiber takes place by sliding of the thin filament over the thick filament. তাহলে কি হচ্ছে, এটা বোঝাচ্ছে কি আমাদের যে এই যে থিক ফিলামেন্ট রয়েছে, যেটা মায়োসিন রয়েছে, সেই মায়োসিনটার উপরে কি থিন ফিলামেন্টের স্লাইডিং কে বোঝানো হয়। Muscle contraction is initiated by signal sent by central nervous system via motor neuron. তাহলে কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সেন্সরি নিউরন থেকে তোমার কি আসে, মোটর নিউরনের মাধ্যমে যখন আমাদের পেশি কোষের সংকেত আসে তখন সরাসরি কি হচ্ছে, আমাদের পেশির সঙ্গে ধরুন একটা গরম বস্তুতে আমার হাতটা পড়লো, আমি কি করলো, হাতটা পড়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে আমাদের রিসেপ্টর গ্রাহক সেন্সরি নিউরনের মাধ্যমে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মেসেজ পাঠালো। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তখন কি করলো, আবার একটা মোটর নিউরনের মাধ্যমে মেসেজ পাঠিয়ে পেশিটার সংকোচন ঘটিয়ে হাতটাকে সরিয়ে নিল। এবার এটা কি হচ্ছে দেখো, motor neuron along with the muscle fibers are connected to the constituent motor unit. তাহলে মোটর নিউরন মানে হচ্ছে কি, ধরুন এখানে আমার একটা আঙ্গুল রয়েছে, এই আঙ্গুলটার মধ্যে ধরুন কোন একটা জিনিস বিঁধে গেছে, এখান থেকে তোমার কি হয়, সেন্সরি নিউরনের মাধ্যমে সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাচ্ছে মেসেজটা, সেন্সরি নিউরন, আবার এখান থেকে তোমার মেসেজটা হয়ে আসছে কোথায়, ইফেক্টর পার্সন, ইফেক্টর অঞ্চলে পেশির, তারপর কি মোটর নিউরনের মাধ্যমে, এবং সেখানে সংকোচন ঘটছে। The junction between motor neuron and the sarcolemma of the muscle fiber is called neuromuscular junction or motor end plate. তাহলে এই যে এটা হলো পেশি, মাসল এবং এখানে এটা কি নিউরন হলো, নিউরন যে পেশির যে অংশের সঙ্গে যুক্ত থাকবে তাকে বলা হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন, নিউরন এবং মাসলের জাংশন। A neural signal reaching the junction release neurotransmitter acetylcholine which generates the action potential in the sarcolemma. তো যখনই আমাদের কি হচ্ছে, কোন একটা ইম্পালস মোটর নিউরনের মাধ্যমে যখন স্নায়ুদ্দীপনা আসলো তখন সেটা কি করলো, এখান থেকে নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইলকোলিন রিলিজ করলো, এবং সেই অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর হিসেবে কোষ পর্দার মধ্যে অনেক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর থাকবে। তারপর হচ্ছে কি তার কোথায় অ্যাকশন করছে, এটা সার্কোলেম্মা বলা হচ্ছে, এটা হচ্ছে এটা কার, এটা হচ্ছে কি পেশি কোষের বাইরের যে কোষ পর্দা তাকে বলা হচ্ছে সার্কোলেম্মা। তাহলে সার্কোলেম্মার মধ্যে অ্যাকশন প্রোটিন মানে হচ্ছে কি আয়নের ঘনত্বের পরিবর্তন ঘটলো, উদ্দীপনা সৃষ্টি হলো। This spread through the muscle fiber and cause release of calcium ion into the sarcoplasm. এবার এই পেশির মধ্যে কে রয়েছে, পেশির মধ্যে রয়েছে তোমার হচ্ছে এন্ডোপ্লাজম রেটিকুলাম, যাকে আমরা সার্কোপ্লাজম রেটিকুলাম বলছিলাম, সেখান থেকে প্রচুর পরিমাণে কি ক্যালসিয়াম আয়ন রিলিজ হয়। Increase the calcium level leads to the binding of calcium with the subunit troponin on actin filament and therefore remove the masking active site of myosin. তার কি হচ্ছে, যখন এই ক্যালসিয়াম আয়ন আসলো এরা এই ট্রোপোনিনের সঙ্গে যুক্ত হলো, এই অংশটা ট্রোপোনিন যুক্ত হলো, ট্রোপোনিনের সঙ্গে যুক্ত হলো, তখন কি করলো, তোমার এটা অ্যাক্টিভেট হয়ে গেল, মায়োসিনটা অ্যাক্টিভেট হলো এবং সেটা অ্যাক্টিনের সঙ্গে যুক্ত হয়ে গেল। Utilizing the energy from ATP synthesis,
ATP hydrolysis, utilizing of energy from ATP hydrolyze the myosin head now by, তাহলে এই যে myosin হেডটা যখন যুক্ত হবে তখন এখানে কি হচ্ছে, এখানে তোমার ATP থেকে মানে ATP থেকে হাইড্রোলাইজ হওয়ার ফলে ADP প্লাস ফসফেট তৈরি হবে। তো যখন এটা যুক্ত হচ্ছে এরপরে কি হবে, তখন হচ্ছে কি hydrolyzed the myosin head now binds to the exposed active site on actin to form cross bridge। তারপর এই যে এখানে যে মায়োসিনের যে হেডটা রয়েছে সেই হেডটা অ্যাক্টিনের সাথে যুক্ত হবে এবং ফর্মেশন করবে কি, তারপরে দিস, তার প্রথম কাজ হলো কি মোটর নিউরনের মাধ্যমে আমাদের সংজ্ঞা আসলো বা স্নায়বিক ইম্পালস আসলো। অ্যাসিটাইল কোলিন যখন নিউরোমাস্কুলার জাংশনে আসলো, নিউরোমাস্কুলার জাংশনে কি রয়েছে, তোমার সার্কোলেমাতে রয়েছে তোমার অনেক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর রয়েছে। এবার অ্যাসিটাইল রিসেপ্টর যখন আসলো তখন অ্যাকশন পটেনশিয়াল প্রপাগেটেড অ্যালং দ্য সার্কোলেমা, একটা অ্যাকশন পটেনশিয়াল পরিবর্তন হলো। তো সার্কোলেমা থেকে ম্যাস্টাসের কোথায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং সেখান থেকে কি হলো ক্যালসিয়াম আয়ন রিলিজ হলো। ক্যালসিয়াম আয়ন কি করলো, তোমার আমাদের যে অ্যাক্টিন রয়েছে অ্যাক্টিনের মধ্যে ট্রোপোনিন যেটা তোমার অ্যাক্টিনের অ্যাক্টিভিটিটাকে মাস্ক করে রেখেছে, অর্থাৎ মায়োসিনকে অ্যাক্টিভিটি যুক্ত দেয় না, সেই ক্যালসিয়াম তার সঙ্গে যুক্ত থাকে ইনঅ্যাক্টিভেট করলো, তখন অ্যাক্টিন মায়োসিন যুক্ত হয়ে একটা ক্রস ব্রিজ ফর্মেশন করলো। হলো, তারপর হচ্ছে দিস pulls the attach the actin filament towards the center of A band। তাহলে কি বলছে, যখন আমাদের এই যে দেখো প্রথমে কি হলো, প্রথমে হচ্ছে তোমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে মায়োসিন বেন্ডস স্প্লিট ATP and band। তার মায়োসিনটা যখনই আমার ক্যালসিয়াম আয়নটা আসলো, ক্যালসিয়াম আয়ন আসার ফলে ট্রোপোনিন গুলোকে সাধারণত মাস্ক করে দিল, যার ফলে তোমার অ্যাক্টিন ফিলামেন্টটা সক্রিয় হলো। অ্যাক্টিন ফিলামেন্ট তখন ATP, মায়োসিন ফিলামেন্ট তখন ATP খরচ করার মাধ্যমে ATPটাকে খরচ করার মাধ্যমে সেটা মায়োসিনে মানে মানে ক্রস ব্রিজ, এটা বলে ক্রস ব্রিজ। এখানে তুমি দেখতে পাবে যে এই যে ক্রস ব্রিজ ফর্মেশন হয়ে গেছে, অর্থাৎ যুক্ত হয়ে গেছে। এরপরে ক্রস ব্রিজ ফর্মেশন হওয়ার পরে কি করবে, মায়োসিন তখন কি করবে, ওকে তোমার এই পেশিটার সংকোচন ঘটাবে। সংকোচন ঘটার ফলে কি হচ্ছে দেখো, এই জেড লাইন এখানে যে জেড লাইনটা ছিল, এখানে জেড লাইনটা কোথায় চলে এসছে, অর্থাৎ এইটুকু জায়গা কি সংকোচন হয়ে গেছে। কারণ মায়োসিন কোষে অ্যাক্টিভ ফিলামেন্টকে ধরবে, তারপর স্ট্রোক দেবে, অর্থাৎ সংকোচন করবে। সংকোচন করার পরে আবার মায়োসিনটা কি করবে, এটিপির উপস্থিতিতে আবার অ্যাক্টিন থেকে ছুটে যাবে, বলে আমাদের তখন রিল্যাক্সেশন আসবে। Jet line attaches to these actin are also pulled inward, thereby causing shortening of the sarcomere। তাহলে এই দুটো জেড লাইনের মধ্যবর্তী যে সার্কোমিয়ার রয়েছে, যখন মায়োসিনটা অ্যাক্টিনের সঙ্গে যুক্ত হবে এবং সংকোচন করবে, দুটো জেড লাইন পাশাপাশি চলে আসবে, এটাকে বলছি আমরা তোমার কন্ট্রাকশন। It is clear from the above steps that during shortening of the muscle contraction the eye bands get reduced। আই ব্যান্ড বলতে কোনটা বলছিলাম আমরা, আই ব্যান্ড বলতে বলছিলাম এই যে জেড লাইনের যে শুধুমাত্র অ্যাক্টিন পোরশন রয়েছে। তাহলে এই জেড লাইনের আই ব্যান্ডের পরিমাণটা কি হচ্ছে, রিডিউস হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। whereas the A bands retain the length। তাহলে A ব্যান্ড কোনটা বলেছিলাম আমরা, A ব্যান্ড বলেছিলাম যেখানে তোমার অ্যাক্টিন এবং মায়োসিন দুটো একসাথে থাকবে, অ্যাক্টিন এবং মায়োসিন দুটো একসাথে এ ব্যান্ড। তাহলে এ ব্যান্ডটা কি হচ্ছে, তার একই রকম মোটামুটি শেপে থাকছে। the myosin releasing the ATP phosphate goes back to the relaxed state। আবার মায়োসিন কি করলো, আবার ADP কে ত্যাগ করে ছেড়ে দিল এবং নতুন ADP কে ছেড়ে দিল এবং নতুন ATP ধারণ করার মতো আবার রিল্যাক্সড। এটা হচ্ছে কন্ট্রাকশন স্টেট, কন্ট্রাক্ট। The ATP is again hydrolyzed by the myosin head and cycle cross bridge formation and breakage repeated causing further sliding। তাহলে কি হচ্ছে, নরমালি কি হলো, প্রথমের সঙ্গে কি হলো, আমাদের সিগন্যাল আসার পরে তোমার নিউরোমাস্কুলার জাংশনে অ্যাসিটাইল কোলিন কি করলো, সার্কোলেমার তোমার অ্যাকশন পটেনশিয়াল চেঞ্জ করলো,
সার্কুলেমা অ্যাকশন চেঞ্জ করার পরে সেই সার্কুলেমা তোমার সার্কুলার রেটিকুলামে প্রচুর ক্যালসিয়াম আয়ন রিলিজ করলো, ক্যালসিয়াম রিলিজ করার পরে সেটা ট্রোপোনিনের মানে অ্যাক্টিভ ফিলামেন্টের সঙ্গে ট্রোপোনিন যুক্ত হলো এবং অ্যাক্টিভ ফিলামেন্টের মাস্কিং এফেক্টটাকে অর্থাৎ ইনঅ্যাক্টিভ অবস্থায় কাটিয়ে দিল। তারপর মায়োসিন কি করলো, অ্যাক্টিনের সঙ্গে যুক্ত হলো, কারণ এটিপি খরচ কার্বোহাইড্রেটের পরে এডিপি এবং ফসফেট সে সংকোচন ঘটালো, আবার এটিপির উপস্থিতিতে কি করলো, বেশি মায়োসিন এটিপি থেকে ছুটে গেল, মানে অ্যাক্টিন থেকে ছুটে গেল। এবারে পরপর হতে থাকলো। এর ফলে কি হলো, জেড লাইনের পরিমাণটা কমে গেল, ছোট গেল, এ লাইনের পরিমাণটা নরমালি থাকলো। The process continues till the calcium ions are pumped back to the circular reticular cisternae, resulting in the masking of actin filament. তো এই পেশির সংকোচন কতক্ষণ চলবে, যতক্ষণ না ক্যালসিয়াম আয়নের পরিমাণটা পেশির মধ্যে ডিক্রিজ হবে, অর্থাৎ কমে যাবে। কেন কমবে, কারণ ওটা আবার ব্যাক করে চলে যাবে কোথায়, সার্কোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। This caused the return of jet line back to their original position. তারপর আবার কি হচ্ছে, এখান থেকে আবার এখানে চলে আসলো, জেড লাইনের আগের অবস্থায় ছিল, সে আগের অবস্থায় চলে গেল। The reaction time of the fiber can vary in different muscle, এবং এই রিঅ্যাকশন টাইমটা বিভিন্ন পেশির ক্ষেত্রে বিভিন্ন হয়। Repeated adaptation of the muscle can lead to the accumulation of lactic acid due to anaerobic breakdown of glycogen in them. তাহলে কি হলো, যে রিপিটেড অ্যাক্টিভেশন অফ দ্য মাসল ক্যান লিড দ্য অ্যাকুমুলেশন অফ ল্যাকটেন। তাহলে আমাদের কিছু 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 কি হয়, ধর আমরা খুব বেশি কাজ করি, তখন আমাদের পেশিটা কি খুব বেশি সংকোচন প্রচলন হয়, যার ফলে কি হয়, অক্সিজেন সাপ্লাইটা কম হওয়ার জন্য ওখানে ল্যাকটিক অ্যাসিড জমা হয়ে যায়, যার গ্লাইকোজেন ব্রেকডাউন হয়ে ল্যাকটিক অ্যাসিড জমা হয়, যার ফলে আমাদের মাসল ফ্যাটিক আসে। মাসল কন্ট্রাকশন কন্টেন এ রেড কালার অক্সিজেন স্টোরিং পিগমেন্ট কল মায়োগ্লোবিন। আমাদের নর্মালি কি করে, হিমোগ্লোবিন সারা শরীরে রক্ত পরিবহন করে, কিন্তু আরেকটা আমাদের মনোমেরিক প্রোটিন রয়েছে যেটা হচ্ছে মায়োগ্লোবিন, যে শুধু একটাই অক্সিজেন ক্যারি করতে পারে, সে কি করছে, আমাদের পেশি কোষের মধ্যে থাকে। যখন অক্সিজেন সাপ্লাই কমে যায় তখন সেই মায়োগ্লোবিনের মধ্যে থাকা অক্সিজেনটা তোমার আবার পেশি কোষকে দিয়ে দেয়। এই মায়োগ্লোবিনের অক্সিজেন কিন্তু হিমোগ্লোবিন থেকে ওরা নেয়। Myoglobin content is high in some of the muscle which gives a reddish appearance. এবং মাসল দেখবে তোমার মাংসের টুকরো যখন কাটবে দেখবে যে একদিকে সাদা থাকে, যে লাল থাকবে বেশি, যে অংশ লাল থাকবে মানে সেখানে মায়োগ্লোবিনের পরিমাণটা খুব বেশি পরিমাণে আছে। Such muscle are called the red fiber. These muscles also contain plenty of mitochondria which can utilize the large amount of oxygen stored in them for ATP production. তাহলে আমাদের মাইটোকন্ড্রিয়াটা কোথায় বেশি থাকে, যে পেশি তোমার বেশি কাজ হবে, যে পেশিতে বাইসেপস, এগুলো কি সব সংকোচন হচ্ছে বলে এখানে কি হয়, পেশি কোষের পরিমাণটা মাইটোকন্ড্রিয়ার পরিমাণটা অনেক বেশি থাকে। These muscles therefore can also be called aerobic muscle. কেন, এরা হচ্ছে in the presence of oxygen they respire, okay, produce ATP. On the other hand, some of these muscles possess very less quantity of myoglobin and therefore appear whitish. তোমরা একটা মাছের পিস বা একটা মাংসের পিসে কাটো, তাহলে কিছু হোয়াইট রিজন রয়েছে, কিছু রেড রিজন রয়েছে। হোয়াইট রিজন মানে ওখানে মায়োগ্লোবিন থাকে না, কিন্তু রেড রিজন মানে সেখানে মায়োগ্লোবিন থাকে, তার ফলে কি হচ্ছে, এটা রেডিশ কালারের হয়। There are white fiber, শ্বেত তন্তু হচ্ছে যেটা ইলাস্টিন ফাইবার বলে, কোলাজেন ফাইবার বলে। Number of mitochondria also few in them, but the amount of circular reticulum is high. They depend on anaerobic rate of energy. তো এখানে ওভারঅল মেকানিজম অফ আমরা মাসল কন্ট্রাকশনটা এখানে দিয়েছি। প্রথম এটা ভালো করে বুঝে নাও, তাহলে তোমার চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট দেখো বেসিক স্টেপস অফ মাসল কন্ট্রাকশন। তাহলে প্রথমে নার্ভ স্টিমুলেট দা মাসল। নার্ভ বলতে এই যে আমাদের নিউরন, নিউরন কি করলো, একটা স্নায়ু উদ্দীপনা ব্রেন থেকে নিয়ে আসলো। কোথায় নিয়ে আসলো, ব্রেন থেকে নিয়ে এসে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে নিয়ে আসলো, কার মাধ্যমে, অ্যাসিটাইল কোলিন এর মাধ্যমে। এবার অ্যাসিটাইল কোলিন কি করলো, তোমার এখানে যে পেশি কোষের যে কোষ পর্দা রয়েছে, সেই কোষ পর্দা অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর বা গ্রাহক থাকবে। যখনই সে অ্যাসিটাইল কোলিন ট্রান্সমিটারকে তোমার গ্রহণ করবে, সঙ্গে তার মধ্যেকার বা কোষ পর্দার অ্যাকশন পোটেনশিয়ালে পরিবর্তন বড় বলেন, সেটা কি করবে,
যে বেসিক কোষের মধ্যে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা সার্কোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়, যেটা তোমার ক্যালসিয়াম স্টোর হাউস, সেখান থেকে ক্যালসিয়াম রিলিজ হলো। 3 নম্বর পয়েন্ট কি করলো, এই যে ক্যালসিয়াম যখন রিলিজ হলো, ক্যালসিয়াম বাইন্ডস টু ট্রোপোনিন। ক্যালসিয়ামটা কি করলো, এই যে ক্যালসিয়াম সঙ্গে সঙ্গে বাইন্ড করলো ট্রোপোনিনের সঙ্গে, কারণ ট্রোপোনিন কি করেছিল, অ্যাক্টিন ফিলামেন্টটাকে তোমার মাস্ক বা তোমার করে রেখেছিল, ইনঅ্যাক্টিভ করে রেখেছিল। তারপর স্টেপ 4, ট্রোপোমাইসিন মুভস আউট দ্য ওয়ে। তার ট্রোপোমাইসিনটা কি করলো, মানে এটা ঘুরে গেল। ট্রোপোমাইসিন এরকম ছিল, ট্রোপোনিন যখন ইনঅ্যাক্টিভ হয়ে গেল, ট্রোপোমাইসিনটা ঘুরে গেল, এবং ঘুরে যাওয়ার ফলে কি হচ্ছে, স্টেপ 5 এ মায়োসিন, এই যে মায়োসিন, এই দেখো মায়োসিন বাইন্ডস টু দ্য ট্রোপোনিন, ট্রোপোমায়োসিন। স্টেপ 6, মায়োসিন পুটস অ্যাক্টিন, এবং এটা এই যে বাইন্ড হলো, বাইন্ড হওয়ার জন্য কি দরকার, এনার্জি দরকার। তারপরে এটিপি কে হাইড্রোলাইজ করার ফলে এডিপি প্লাস ফসফেট তৈরি করলো এবং বাইন্ড হয়ে গেল। মায়োসিন পুটস অ্যাক্টিন ক্লোজার কজিং মাসেল। তারপর মায়োসিন যখন বাইন্ড হয়ে গেল, তখন সেটা কি করলো, কন্ট্রাক্ট করলো, দুটো জেড লাইনকে পাশাপাশি নিয়ে চলে আসলো, এটা কন্ট্রাকশন বলছি। স্টেপ 7, ক্যালসিয়াম ইজ রিমুভড। যখন কন্ট্রাকশন হলো, এই অবস্থায় চলে আসলো, মানে এখানে কি হলো, জেড লাইন, দুটো জেড লাইন ছিল, দুটো জেড লাইনে কি দৈর্ঘ্যটা কমে গেল, এটা একটা পয়েন্ট হলো। দ্বিতীয় হচ্ছে এ লাইনটা ঠিক থাকলো, এই যে মধ্যখানে অ্যাক্টিন ও মায়োসিন দুটো রয়েছে, সেটা হচ্ছে এ লাইন, সেটা সাইজ ঠিক থাকছে। এরপরে কি বলছে, ক্যালসিয়াম রিমুভ। তারপর ক্যালসিয়াম কি হলো, রিমুভ হয়ে, ক্যালসিয়াম যখনই রিমুভ হয়ে, ক্যালসিয়াম যখন রিমুভ হয়ে যাবে, তখন পেশি আবার কি মায়োসিনটা এটিপি সংগ্রহ করার ফলে মায়োসিন আবার এটিপি সংগ্রহ করে অ্যাক্টিন থেকে খুলে যাবে, এবং খুলে যাওয়ার ফলে সেটা আবার নর্মাল স্টেজে চলে আসলো, এবং পেশি আবার রিল্যাক্স হয়ে গেল। The myosin detached from actin and muscle relaxed হয়ে গেল। আশা করি তোমরা এই চ্যাপ্টার জিনিসগুলো বুঝতে পেরেছো। তাই যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বা প্রশ্ন করতে পারো। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।